we have decided to inflict her with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে, কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে? ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে ৭৮ বছর বয়সী হাসিনার বিরুদ্ধে গত বছর বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য নির্দেশ দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছে। আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য সরকারি চাকরিতে কোটার বিধানে সংস্কার চেয়ে ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নৃশংস দমন অভিযানে ১৪০০ বেশি নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়। এতে ওই বিক্ষোভ হাসিনার পদত্যাগের দাবিতে রূপ নেয়। তখন দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ৫ আগস্টে প্রাণ বাঁচাতে শেখ হাসিনা ঢাকা থেকে ভারতে আশ্রয় নেয়। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ সত্ত্বেও তাকে ফেরত দেওয়া হয়নি, বরং হাসিনা ভারতে বসে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে। বিষয়টি ১৫ মাস ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠেছে। হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় দুই দেশের এই উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা এমন কোনো দৃশ্য কল্পনাও করতে পারছেন না যে নয়াদিল্লির সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করেন, নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে? শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে। ৭ বছর পর ২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি আবারও ক্ষমতায় ফেরেন। এরপর টানা ১৫ বছর ক্ষমতায় থাকার সময় তিনি যে নির্বাচনগুলোতে জয়ী হয়েছেন সেগুলোতে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেয়ে প্রায়ই বিরোধী দল বর্জন করেছে। হাসিনা সরকার তাদের অর্থনৈতিক সাফল্যকে সামনে এনে তার কর্তৃত্ববাদী শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। এ সময় হাজার হাজার মানুষকে জোরপূর্বক গুম করা হয়েছে, অনেককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ওই সময় নির্যাতনের ঘটনা সাধারণ বিষয় হয়ে উঠেছিল এবং হাজার হাজার রাজনৈতিক প্রতিপক্ষকে লাখ লাখ ভুয়া মামলায় কোনো বিচার ছাড়াই কারাগারে আটক করা হয়েছে। গত ১৭ নভেম্বর মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে বলেছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নয়াদিল্লির জন্য আবশ্যিক দায়িত্ব। ভারত যদি হাসিনাকে ক্রমাগত আশ্রয় দিয়ে যায় তাহলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ পদক্ষেপ এবং ন্যায় বিচারের প্রতি অসম্মান। হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায়ই সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব অত্যন্ত তীব্র। হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, হাসিনার রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে এবং তারা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। ভারত আরও বলেছে, তারা বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবু বর্তমানে নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্ক অত্যন্ত শীতল। হাসিনা শাসনকালে যে সমৃদ্ধশীল অর্থনৈতিক, নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল তা এখন অনাস্থার সম্পর্কে রূপ নিয়েছে। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, শীঘ্রই এই অবস্থার পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। পিনাক চক্রবর্তী আল জাজিরাকে বলেন, এই সরকারের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন থেকে যাবে, কারণ তারা বারবার বলতে থাকবে ভারত আমাদের কাছে হাসিনাকে ফেরত দিচ্ছে না। পিনাক চক্রবর্তী মনে করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন সূচনা হতে পারে। যদিও নির্বাচনে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। বড় বিরোধী দল বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক শক্তি ভারতের সমালোচক। তবু নির্বাচিত প্রশাসনের সঙ্গে কাজ করাটা ভারতের জন্য সুস্থির হবে। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে, কিন্তু বাংলাদেশে তাঁর প্রতি জনগণের ক্ষোভকে তারা উপেক্ষা করতে পারে না। শ্রী রাধা আরও বলেন, স্বাভাবিকভাবেই নয়াদিল্লি চাইবে ভবিষ্যতে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক।
হাসিনা ভারতের জন্য সবসময় সর্বোত্তম পছন্দ, কিন্তু বাস্তবতা হলো ভারতকে মানতে হবে বাংলাদেশে হাসিনাকে আর কখনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর পরিবর্তে ভারতের উচিত ঢাকার অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। শ্রী রাধা দত্ত বলেন, বর্তমানে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, কিন্তু আমাদের অবশ্যই হাসিনার প্রত্যর্পণ এজেন্ডা ছেড়ে এগিয়ে যেতে হবে। শ্রী রাধা দত্ত মনে করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যদি আর মৃত্যুতা নাও থাকে, তবু তাদের একে অপরের প্রতি শিষ্টাচার বজায় রাখা প্রয়োজন। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে 4000 কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে। চীনের পর ভারতই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। সত্যিকার অর্থে উত্তেজনার মধ্যেও সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে ভারত বলে আসছে তার সম্পর্ক বাংলাদেশের সঙ্গে কোনো নির্দিষ্ট দল বা নেতার সঙ্গে নয়। তবু ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কটা আওয়ামী লীগের সঙ্গে ছিল এবং আছে। ভারতের সাবেক হাইকমিশনার পিনাক চক্রবর্তী বলেন, এবার আমরা হাসিনাকে আমন্ত্রণ জানাইনি। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে স্বাভাবিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, কারণ তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন। ভারত তাকে থাকতে দিয়েছিল, কারণ সেটা ছাড়া আর বিকল্প কি ছিল। পিনাক আরও বলেন, তিনি কি বাংলাদেশে ফিরে যেতে পারবেন, বিশেষ করে এখন যখন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তিনি ভারতের প্রতি বন্ধুসুলভ ছিলেন এবং এ ব্যাপারে ভারতের নৈতিক অবস্থান নেওয়া প্রয়োজন। ভিউজ বাংলা।